This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার নিউজ এট 2 এর শুরুতেই আপনাদের এমন এক তথ্য দেব যা চমকে দেবে আপনাকে। চোপড়ার সেই গণপিটুনি, জেসিবি হাতে লাঠির গোছা নিয়ে এক যুগলকে পেটাচ্ছে, সেটা ভাইরাল, তোলপাড় হলো রাজ্য রাজনীতি। কিন্তু তারপর এখন জানা গেল যে নির্যাতিতা, যিনি মার খাচ্ছিলেন জেসিবির হাতে, তিনি এবং তার পরিবার 30 তারিখ, গত মাসের 30 তারিখ একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর কাদের বিরুদ্ধে হয়েছে জানেন? জেসিবির বিরুদ্ধে নয়, জেসিবির মদতদাতা তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে নয়। এই এফআইআর হয়েছে বিজেপির অমিত মালভিয়া এবং সিপিএম এর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। আপনি এবার প্রশ্ন করতেই পারেন, ওরা কি করলেন এখানে, ওদের বিরুদ্ধে কি করে এফআইআর? এফআইআর এর সারমর্ম হলো ভিডিওটি ভাইরাল কেন করা হয়েছে। আপনারা জানেন অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের চিফ, পশ্চিমবাংলার কো কনভেনার, তাই তার বিরুদ্ধে এফআইআর। মোহাম্মদ সেলিম, এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল তার সোশ্যাল হ্যান্ডেল থেকে, তাই তারা দায়ী। কেন ভাইরাল করা হয়েছে? অর্থাৎ যিনি মারলেন তার বিরুদ্ধে টু শব্দ নেই। এটা চমকে যাওয়ার মতোই খবর। এই সময় আমার সঙ্গে রয়েছেন সরাসরি চোপড়া থেকে আমার সহকর্মী রূপক। রূপক, আমরা পুরনো মায়ের বক্তব্যটা বরং শুনিনি, তুমি একটু সঙ্গে থাকো। আপনাদের শুনিয়েছিলাম নির্যাতিতার মা আগেও বলেছিলেন যে ভাইরাল কারা করেছে তাদের শাস্তি চাই। একবার শুনুন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি, যে মেরেছে? না না না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই যে এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কে না, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তা কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। নির্যাতিতার মা সেদিন ভাইরাস যা বললেন, তার মানে ভাইরাল, যারা ভাইরাল করেছে তাদের দোষ, যে মেরেছে তার কোনো দোষ নেই। আমার সঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও আছেন। তার কাছে যাওয়ার আগে রূপক, তুমিই তো কথা বলেছিলে এই মর্মে এফআইআর। এটা কি কোনো স্ক্রিপ্টের পার্ট মনে হচ্ছে? দেখো, বিষয়টা কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে এই জেসিবি তার যে শাসন চলতো এলাকায়, তা কিন্তু এলাকাবাসীদের চোখে মুখে স্পষ্ট। তারা কিন্তু কার্যত বলতে গেলে জেসিবি গ্রেপ্তার হওয়ার পরেও তার যে বাহিনী রয়েছে, তার যে গোয়েন্দা বাহিনী অ্যাক্টিভ রয়েছে, সেই ঘটনা কিন্তু আমরাই প্রথম তুলে ধরেছিলাম। আর এই যে নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার এই যে অভিযোগ দায়ের, তা কিন্তু এরই একটা এফেক্ট বলা যায়। এই যে জেসিবি গ্যাং এবং এলাকায় যে হামিদুল রহমানের যে গোষ্ঠী, তারা যে অ্যাক্টিভেট রয়েছে, তারা যে লাগাতার ভয় দেখাচ্ছে, তাদের যে শাসন, আলাদা শাসন চালাচ্ছে, সেটারই কিন্তু একটা কার্যত এই পরিণতি বা পরিণাম বলা যায়। এই অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ, হয়তো এরকম আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, যারা যারা ঘটনাটিকে সোশ্যাল মিডিয়ায় এনে প্রতিবাদ জানিয়েছিলেন, যেমনটা আমরা প্রথম দিন থেকে। রূপক, আমার সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। শঙ্কুদেব পণ্ডা আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। শঙ্কুদেব, আপনি কি মনে করছেন এর পিছনে সুনির্দিষ্ট কোনো চাপ, কোনো রাজনৈতিক স্ক্রিপ্ট কাজ করছে, তাই এফআইআর এ অমিত মালভিয়ার নাম জেসিবির বদলে? দেখুন, দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই নতুন ডেভেলপমেন্টের পর। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো মতেই চায় না যে এই ভিডিওটা ভাইরাল হোক বা মানুষের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছুক, তাই প্রথমেই গোড়াতে আঘাত করবার চেষ্টা করেছে। এবং দেখবেন এরপরে কেসে তদন্ত হবে, কি হবে না কি হবে চুলোচ্ছাই, সেটা পরে দেখা যাবে। কিন্তু প্রথমেই পুলিশ চেষ্টা করবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইমিডিয়েটলি নোটিস করে, যাতে এই ভিডিও পাবলিশড না হয়, কারণ অলরেডি ওদের মুখ পুড়েছে, রাজ্যের প্রশাসনের মুখ পুড়বে, ফলে সেটা যাতে আটকানো যায়, সেজন্য এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, এই যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে, এর পেছনে পুলিশের একটি উদ্দেশ্য রয়েছে। তারা তো দলদাসে পরিণত হয়েছে, ফলে তারা চাইবে একটা কাউন্টার কেস জেনারেট করে রাখতে, যাতে এই জেসিবির মতো প্লেয়ারদের সেভ করা যায় এবং তৃণমূলের কাছে বাহবা কুড়ানো যায়। আর তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্ট, দেখুন আপনার মনে আছে জেসিবি বা তাজমুল গ্রেপ্তার হওয়ার পর তাকে ওখানকার লোকাল থানায় পর্যন্ত রাখতে পারেনি পুলিশ, তাকে নিয়ে গিয়ে অন্য থানায় রাখতে হয়েছে। শঙ্কুদেব, আপনি সঙ্গে থাকুন, আমি আবার পরে আপনার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা মুখপাত্র ডক্টর শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন। এফআইআর এ জেসিবির নাম নেই,
এটা চমকে দেওয়ার মতো তথ্য। নাম রয়েছে মোহাম্মদ সেলিম আর অমিত মালভিয়ার। আপনি কিভাবে দেখছেন ডক্টর সেন? প্রশ্নটা শুনেই কি কোথাও খুব অস্বস্তি হলো? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নাকি খুব কড়া নির্দেশ দিয়েছিলেন যে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। জেসিবিদের মাথায় যাদের হাত থাকে সেই হামিদুলদের শোকজ পর্যন্ত করা হয়েছে। তারপরেও বুঝতে পারছেন কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তারপরেও মা বলছেন যারা ভাইরাল করেছে তাদের শাস্তি চাই। এফআইআর এর নাম বিজেপি এবং সিপিএম নেতার, আর কাজটায় ভিডিওয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। হয় কখনো এটা সম্ভব যদি কোনো চাপ না থাকে? আমি এই নিয়ে শঙ্কুর কাছে আরেকবার যাবো। শঙ্কু, আপনাকে থামিয়েছিলাম। আমি যে জায়গাটা বলছিলাম পিউদি, যে চাপটা কোন লেভেলে, আপনি শুধু ভাবুন যে প্রশাসন সরাসরি ওকে ওই দিন ওই থানায় কাস্টাডিতে রাখতে পারেনি, অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে। আজকে সরাসরি এমএলএ কে শোকজ করতে হয়েছে। ওই এমএলএ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন, ওকে সাসপেন্ড করা, ওকে গ্রেপ্তার, ওকে পুলিশ নোটিশ করা কিচ্ছু করতে পারেনি। এবং আপনি ভেবে নিন এখনো পর্যন্ত ওই ঘটনায় বাকি যারা মদত দিয়েছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং কিন্তু শঙ্কুদেব, আমি খুব বিস্মিত হচ্ছে এই কারণে, মানে একজন দুজন নয়, টপ টু বটম সবাই, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, ফিরহাদ হাকিম, প্রত্যেকে বলেছেন জেসিবি ক্রিমিনাল, এটা ঘৃণ্য কাজ, দল বরদাস্ত করে না। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মুখটা খোলেননি, কিন্তু তিনিও নির্দেশ দিয়েছেন করা। সবাই চাইছেন এরকম ঘটনা বন্ধ হোক, তারপরেও এটা কি করে সম্ভব? যদি 30% ভোটের দিকে টার্গেট করে এরা যেভাবে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন, তাতে আগামী দিনে এই ফ্র্যাঙ্কেস্টাইন এদের ঘাড়ে চেপে বসবে এবং সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। একজন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্বীকার করে একজন ল মেকার, তিনি প্রকাশ্যে বলছেন এটা আমাদের আলাদা আইন, সেই আইন এখানে চলবে। এবং আপনি খবর নিয়ে জানবেন জেসিবিকে মাঝে মধ্যে ডেকে পাঠানো হতো। ওর প্রফেশন কি ছিল? ওর প্রফেশন ছিল এই সমস্ত কেসে বিচার করে লোককে পানিশমেন্ট দেওয়া। একাধিক ভিডিও সামনে এসেছে। এবং শুধু এখানে এটা হচ্ছে নয়, সারা বাংলায় এরকম একাধিক জেসিবি তৈরি হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস না একটা পচে যাওয়া গ্যারেজ যেখানে জেসিবি, আপনি আরিয়াদাও দেখলেন একটা টেম্পো, হ্যাঁ, ছোট হাতি, এই সমস্ত বিভিন্ন যন্ত্রাংশের নাম। শঙ্কু সঙ্গে থাকুন, আমি আরেকবার রূপকের কাছে যাব। রূপক, আমরা তো দেখেছি তৃণমূলের একদম শীর্ষস্তরীয় সমস্ত নেতা এক কথায় ওই ভিডিও দেখার পর কেউ প্রকাশ্যে সাপোর্ট করতেও পারেন না, এবং তারা বলেছেন প্রকাশ্যে। এটা দর্থহীন ভাষায় আমরা নিন্দা করছি। হামিদুলকে শোকজ, সুমোটো অ্যাকশন নিল পুলিশ, তারপরেও এটা সম্ভব? দেখো, যে এটা কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে এলাকায় জেসিবির দাপট বা হামিদুল রহমান গোষ্ঠীর যে দাপট, যেটা বারবার এলাকাবাসীরা অভিযোগ করছিলেন যে তারা কিন্তু ভয়ে কার্যত। তোমাকে আমি একটু থামাচ্ছি প্লিজ। ডক্টর শান্তনু সেন আবার আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি। ডক্টর সেন, আপনি হয়তো শুনেছেন, আমি একবার বলে দিই আপনাকে, জেসিবিকে প্রকাশ্যে ভিডিওয়ে পেটাতে দেখা যাচ্ছে এক যুগলকে। যে মহিলা নির্যাতিত হয়েছেন তার বাড়ির তরফ থেকে একটা এফআইআর করা হয়েছে, যেখানে জেসিবির নাম নেই, অভিযোগের তালিকায় নাম রয়েছে অমিত মালভিয়া আর মোহাম্মদ সেলিমের, কারণ তারা ভাইরাল করেছেন ভিডিওটা। কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে জেসিবি যে কাজ করেছে সেই কাজটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বা সরকার সমর্থন করে না বলেই তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও সেই জেসিবি যাকে বলছেন তাকে কিন্তু তৃণমূলের প্রশাসন অ্যারেস্ট করেছে। অন্যদিকে এই ধরনের একটা মহিলা নির্যাতনের ভিডিওকে ভাইরাল করে যারা উল্লসিত হয়েছে, যারা সেই মহিলার সামগ্রিকভাবে সম্মানহানি করেছে, তারা কারা? তারা হচ্ছেন মোহাম্মদ সেলিমকে যারা বাংলায় বানতলা, বিরাটি, বানতলার ধর্ষকদের নায়ক, যারা তাপসী মালিককে ধর্ষণ করে নগ্ন করে সিঙ্গুরের মাটিতে পুড়িয়ে মেরেছিল, তাদের প্রতিনিধি মোহাম্মদ সেলিম। আর ভাইরাল করেছে কে? অমিত মালভিয়া। তার পরিচয় কি? বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষক যারা, সেই ধর্ষকদের নিয়ে বিজেপির যিনি আইটি সেল চালান, তার নাম হচ্ছে অমিত মালভিয়া। যার কাছে হোটেলে নারী মহিলা পৌঁছে দিতে হয়েছিল বলে খবর এসেছিল নির্বাচনের আগে। তারা হচ্ছেন এই মহিলাদের অসম্মান করার অন্যতম কারিগর। তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে এই ধরনের কেস করা হয়েছে। ডক্টর সেন, এত পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের এত ইচ্ছে, তারপরেও কোন অদৃশ্য চাপ কাজ করতে পারে যেখানে অভিযুক্তের তালিকায় মোহাম্মদ সেলিম আর অমিত মালভিয়া ঠাঁই পেয়ে যান, জেসিবি যাকে প্রকাশ্যে ভিডিও দেখা যাচ্ছে তার নাম থাকে না? আপনারা এত চাইছেন, তারপর কি করে হয়? সেটা যিনি অভিযোগ করেছেন তাকে গিয়ে প্রশ্ন করুন। আর আমরা চাইছি বলেই তো জেসিবি আজকে জেলের ভিতর রয়েছে। অন্যদিকে আপনি প্রশ্ন করুন অমিত মালভিয়াকে, যে ব্রিজভূষণ যখন মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছিল
সেই ব্রিজভূষণের বিরুদ্ধে বিজেপি কিছু ব্যবস্থা নিয়েছিল নাকি পুরস্কার স্বরূপ তার কিন্তু আপনারা তো নেন ব্যবস্থা, আপনারা তো কলার তুলে সেটাই বলেন আমরা ব্যবস্থা নিই। সত্যিই তো সুমোটো অ্যাকশন নিয়েছে পুলিশ চোপড়ায়, তারপরও চাপ। সেই কারণে তো শেখ শাহজাহান জেলে, শিবু হাজরা জেলে, উত্তম সর্দার জেলে, জেসিবি যাকে বলছেন সে জেলে। আপনারা এত চেষ্টা করেন তাও আজ ডক্টর সেন, সুপ্রিম কোর্ট আজ রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেছে কাকে সন্দেশখালীতে আড়াল করার চেষ্টা করছে রাজ্য। এটা আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, কোনো সংবাদ মাধ্যম নয়। সন্দেশখালীতে কাউকে আড়াল করার চেষ্টা করা হলে আজকে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দাররা তো জেলে থাকতো না। আর গঙ্গাধর কয়েলের ভিডিও ক্লিপিং কি সামনে এনেছে সেটা তো আমরা দেখেছি। 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলাদের মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো, সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ লিখে জমা দেওয়া। বিজেপির সেই সময় ট্রাম্প কার্ড ছিলেন রেখা পাত্র, তিনি নিজে বলছেন আমরা আন্দোলন করলাম, অন্য কাকে নাটক করে সাজিয়ে নিয়ে রাষ্ট্রপতির কাছে চলে গেল। বিজেপির এই সমস্ত নাটকগুলো সারা ভারতবর্ষের মানুষ তো দেখেছে। আশা করব সুপ্রিম কোর্ট তাও কেন বুঝতে পারছে না, এটা একটা বড় প্রশ্ন সত্যি। ডক্টর সেন অনেক ধন্যবাদ। একেবারে কি তৃণমূল নেতারা মুখস্থ করে রাখেন, তালিকা ধরে ধরে বলেন? আমি রূপককে থামিয়েছিলাম, রূপকের কাছে যাব। আমি সন্দেশখালীর খবরে যাওয়ার আগে আরেকবার, রূপক এই চাপ যে আছে না, রূপকের সঙ্গে আমাদের যোগাযোগ বোধহয় ছিন্ন হয়েছে। শঙ্কুদেব পণ্ডা আমার সঙ্গে আছেন। শঙ্কুদেব, আপনারা দর্থহীন ভাষায় নিন্দা করছেন, এটা নিন্দা করার মতো। তৃণমূল নেতারাও কেউ প্রকাশ্যে সাপোর্ট করেননি, কিন্তু তারপরেও চাপ কাজ করে, যেখানে ডক্টর সেন তৃণমূলের নেতা স্পষ্টভাবে আপনাদের 100টা তালিকা, একই ধরনের অভিযোগের তালিকা আপনাদের সামনে আনলেন। দেখুন পিউদি, আমার প্রথম ওনার জন্য উত্তর হচ্ছে যে ডক্টর সেন এত চেষ্টা করলেন তবু সন্দেশখালীটা জিততে পারলেন না। যেখানে প্রতিবাদ হয়েছে, যেখানে মহিলারা এফেক্টেড হয়েছেন, যেখানে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে সিবিআই এটার এনকোয়ারি করবে, সেখানে কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এটা বারবার ওনারা প্রচার করেন, কিন্তু আপনারা খতিয়ে দেখবেন সন্দেশখালীতে ওনারা নির্বাচনে পরাস্ত এবং পরাজিত হয়েছেন, বাকিটা লুটেছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে খুব নির্দিষ্ট। আমার বক্তব্য হচ্ছে একটা সরকারের সদিচ্ছা থাকবে যে তারা মহিলাদের সুরক্ষার সর্বাগ্রে দেবেন। আপনি ভাবুন, আপনাকে প্রথম দিন ওখানকার এমএলএ যে রিয়াকশন দিয়েছিলেন, সেই রিয়াকশনটা একবার দর্শকদের দেখাতে বলবো যদি আপনার পক্ষে পসিবল হয়। তাতে দেখবেন উনি নির্দিষ্ট করে বলেছিলেন ওই মহিলা কি কমপ্লেন করেছে, ওই মহিলা কি অভিযোগ দিয়েছে। ফলে এটা পরবর্তী স্টেপ যে এই কেসটা তৈরি হবে, এই কেসটা দিয়ে কাউন্টার করবার চেষ্টা হবে, এটা স্পষ্ট হচ্ছিল। এই শঙ্কুদেব সঙ্গে থাকুন, আপনার কথাটা খুব স্পষ্ট বোঝা গেছে। তবে শুধু চোপড়া কেন, সন্দেশখালী নিয়েও তো আজ রাজ্য একটা বড় থাপ্পড় খেলো সুপ্রিম কোর্টের কাছে। কি বলেছে সুপ্রিম কোর্ট? শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে, আরো জানবো। শ্রাবন্তী, ঠিক কি কি প্রশ্ন, রাজ্যের অস্বস্তির জায়গাগুলো কোথায়? যেরকমভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একসময় প্রশ্ন তুলেছিলেন যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার যদি একটাও সত্যি হয় তাহলেও লজ্জাজনক রাজ্যের কাছে। তার কারণ ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ডে এই রাজ্য মহিলাদের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একেবারে প্রথম। অথচ সন্দেশখালীতে যে ভুরি ভুরি অভিযোগ আসছে তার যদি একটাও সত্যি হয় তাহলে সেটা রাজ্যের জন্য যথেষ্ট লজ্জাজনক, এমনটাই মন্তব্য ছিল প্রধান বিচারপতির। সেই একই ক্ষেত্রে দেখা গেল আজকের বিচারপতি গাভাইয়ের যে বেঞ্চ, সেখানেও একই ধরনের প্রশ্ন উঠেছে যে এত মাস ধরে এত কটা এফআইআর পড়ে রইল, রাজ্য সরকার কি করলো এবং রাজ্য সরকার কেন এলো সন্দেশখালীর সিবিআই যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাকে চ্যালেঞ্জ করে? কোথাও গিয়ে কি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে? অভিষেক মনু সিংভি এর যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই কনভিন্স না হয়ে গোটা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কার্যত সিবিআই তদন্ত সেটা বহালই থাকছে সন্দেশখালীর ক্ষেত্রে। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবে এরপর রাজনীতিও মুখ খুলেছে, এই ডক্টর শান্তনু সেনই বলেছেন। তবে শ্রমিক ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্যরা কি বলেন সেটাও শুনুন। রাজ্য সরকার কিছু অনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য নিজেদের দুর্নীতি, নিজেদের ব্যর্থতা, নিজেদের কলঙ্ককে চাপা দেওয়ার জন্য তোমারই দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর ধারাবাহিকতা বজায় রেখে বারবার পরাজিত হয়ে ভৎসনা নিয়ে আজকে তারা আবার ঘরের ছেলের মতো বাড়ি ফিরে আসে। মানুষ যেটা চাইছে তারই প্রতিফলন হলো সুপ্রিম কোর্টের আজকের রায়ে। অপরাধীদের খুঁজে বার করবে একটি সংস্থা, দেশের স্বীকৃত আইন সংস্থা, সেখানে রাজ্য সরকার কেন তাতে অ্যাগ্রিভড হবেন? জনগণের পয়সা নিয়ে এরকম ছেড়ে খেলা তো করা উচিত না। আমাদের জন্য সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন, এর ফলে কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের উপরে মানুষের আস্থা আরো কমবে।
বিজেপির এত আনন্দের কি আছে? আজকে সন্দেশখালীতে কিভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে মাত্র 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগ করানো হয়েছে, কিভাবে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা বয়ান লিখে জমা করা হয়েছে, সেটা তো আপনি বলছি না, সেটা তো স্বয়ং বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সে কথা বলেছে। তারপরও বিজেপির এত উল্লাস কেন? সিবিআই তাদের শাখা সংগঠন বলে তারা ভাবছে তাদের হয়ে কাজ করবে সেই কারণে। কিন্তু বাংলার মানুষ এই কারণেই বিজেপিকে যোগ্য জবাব দিয়ে দেয় প্রত্যেক নির্বাচনে। সবটাই নয়, রাজনীতির ফাঁসে আটকে থাকে সন্দেশখালীও তাই। দেখুন না চোপড়া, সব কিছু হচ্ছে, মনে আছে আপনাদের? অনেকদিন আগেই প্রশ্নটা করেছিলাম, সব কি আইওয়াশ হচ্ছে? সেটা হচ্ছে না তো। আজকের এফআইআর সেই প্রশ্নটা তোলে। তবে এই অস্বস্তির বাতাবরণের মধ্যেই এ রাজ্যের পুলিশ, এই কলকাতা শহরের পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের কাজ শুরু করে দিয়েছে এবং তার ফলে HMO মানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক তারা অলরেডি অ্যাকশন এবং তারা অলরেডি বলতে শুরু করেছে যে রাজভবনের গরিমা, কলকাতা পুলিশ রাজভবনের গরিমাকে নষ্ট করার চেষ্টা করছে, রাজভবনের গরিমা ক্ষুণ্ণ হচ্ছে। ফলে সেখানে যেমন স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করা, ঠিক স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে আবার মুখ খুলছেন বিভিন্ন তৃণমূল বা রাজ্য শাসক দলের নেতারা, যেমন মহুয়া মৈত্র। তিনি সবকিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন প্রতিবাদের, এক্ষেত্রেও তাই। জহর সরকার, কল্যাণ ব্যানার্জি, একের পর এক সাংসদ রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। সেই ছবিগুলো আপনাদের দেখাবো। এই নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমার সহকর্মী। প্রদীপ্ত, দেখো সংঘাত নতুন নয়, রাজভবন রাজ্যপালের সংঘাত আমরা ধনকরের আমল থেকেই দেখে আসছি, নানা সময় নানা মোড়। কিন্তু এখন যা দেখছি সেটা না কোথাও একটা যেন নিচে নামার প্রতিযোগিতা চলছে। একেবারেই সে কথা বলা যায়। তার কারণ আমরা যদি দেখি যে এই সংঘাতের ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের কোথাও ব্যক্তিগত ভাবমূর্তি একটা বড় বিষয় হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে রাজভবনের ভাবমূর্তি নষ্ট হলো বলেই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এত দ্রুত পদক্ষেপ করছে, এবং তারা একথাও বলছে যে কোথাও গিয়ে রাজভবনের ভাবমূর্তি নষ্টের ক্ষেত্রে রাজ্যপালকে নিয়ন্ত্রণ করুক স্বরাষ্ট্রমন্ত্রক, এবং সেই নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এ রাজ্যের দুই পুলিশ আধিকারিক, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্যে ইতিমধ্যেই নবান্ন এবং লালবাজারকে চিঠি পাঠানো হয়েছে। অন্তত স্বরাষ্ট্রমন্ত্রক সেই দাবি করছে, যদিও লালবাজার বা নবান্ন এই চিঠির সত্যতা আছে বলে তারা এখনো পর্যন্ত স্বীকার করেনি। তবে এই নিচে নামার লড়াইটা কতদিন চলতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। রাজ্যপালের যেহেতু তিনি রাজ্যপাল, ফলে তার আইনি একটা রক্ষা কবচ রয়েছে এবং সেই রক্ষা কবচের পরেও তার বিরুদ্ধে কিভাবে তদন্ত করতে পারে তা নিয়ে রাজ্যপাল মনক্ষুণ্ণ হন এবং তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে তিনি এই পদক্ষেপ করতে বলেন। পাল্টা তৃণমূল কংগ্রেস, রাজ্যপাল বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসছে সেই অভিযোগগুলো নিয়ে তারা তদন্ত করার দাবি করছেন, এমনকি তারা এ রাজ্য থেকে রাজ্যপালের অপসারণেরও দাবি তারা করছেন। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে, যে রাজ্যপাল বলছেন তার রক্ষা কবচ আছে, তিনি নিজের ক্ষমতা প্রয়োগ করে তদন্ত আটকে রেখেছিলেন। সেখানে কি করে কলকাতা পুলিশ তদন্ত শুরু করতে পারে? অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। অতীত অভিজ্ঞতা এবং যা দেখেছি, যে যদি একজন স্টেট কাডারে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারে না সরাসরি। রাজ্যপাল তো ব্যবস্থা নিতে পারে না, রাজ্যপাল চিঠি দিয়েছে, রাজ্যপাল তো ব্যবস্থা নেয় না, মন্ত্রিসভা নেয়। শঙ্কুদেব, দেখুন, আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্টের আন্ডারে আইপিএসরা কাজ করেন এবং ভারতীয় সংবিধান মেনে তারা যেভাবে কাজ করেন, সেখানে যদি কোনো গাফিলতি পায় তাহলে সেই দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। মাননীয় রাজ্যপাল যে অভিযোগ করেছেন তাতে প্রাইমা ফেসিতে যদি এই ধরনের কোনো মেটেরিয়াল পাওয়া যায় তাহলে তার ব্যবস্থা হওয়ার জায়গা থাকবে। আমি শুধু এই প্রসঙ্গে আপনাকে একটি কমিউনিকেশন দায়িত্ব নিয়ে দিতে চাই। আমি অন্তত একটি এই ঘটনার বিষয় জানি যেটি রাজভবনের সাথে কানেক্টেড। সেখানে যিনি অভিযোগকারিনী তিনি অভিযোগ করতে চান না, তিনি গোহেড করতে চান না সাবজেক্ট নিয়ে, কিন্তু ইনিশিয়েট করছে রাজ্যের
কেউ কেউ বিশিষ্ট লোকজন, আমি নাম কারোরই উল্লেখ করতে চাই না, সেই ধরনের বিষয় উচ্চ স্তর পর্যন্ত গেছে বলে আমার কাছে খবর। এই ধরনের অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে আমার কাছে খবর। এই ধরনের বিষয় যদি কোনো জায়গায় নথিভুক্ত হয় তাহলে বেসিক রেসপন্সিবিলিটি প্রাইমা ফেসিতে নিতে হবে। প্রাইমা ফেসিতে এইরকম কোনো বিষয়। শঙ্কুদেব, আমার হাতে সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, সংঘাত, তারপরে একে অন্যের প্রতি আক্রমণ এবং তার ইস্যু বিভিন্ন বদলাতে থাকা, এটা নতুন কিচ্ছু নয়, কিন্তু শুধু সংঘাত দেখার জন্য বাংলার মানুষ বোধহয় আর বসে নেই, এটাও ভাবা দরকার উভয় পক্ষকে। শেষ করবো আজকে নিউজ এট 2, সঙ্গে থাকুন।